This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের পর এবার বাংলাদেশের ঘোলা জলে মাছ ধরতে নামলো চীন। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের। সোমবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক হাই কমিশনার। পর দুদিন বাংলাদেশে পাকিস্তান চীনের অতি সক্রিয়তা, ভারত বিরোধিতায় বরাবরই প্ররোচনা পাকিস্তান চীনের। শাসক নেতা ঘনিষ্ঠ দুই প্রমোটারের বিরুদ্ধে জলাশয় ভরাট করে জমি দখলের অভিযোগ। এবার এই খবরের দিকে আপনাদের নজর রাখাবো। প্রমোটারের হাত থেকে জলাশয় আর গাছ বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রহ্লাদের। মালদার ইংরেজবাজার পুরসভার 6 নম্বর ওয়ার্ডের 1 নম্বর গভর্নমেন্ট কলোনির ঘটনা। এই গভর্নমেন্ট কলোনির ঠিক মাঝখানে বহু আবাসনের পেছনে একটি জলাশয় এবং তার চারদিকে বহু গাছ রয়েছে। সরকারি নথিতে যা ওয়েস্টল্যান্ড বা খাস জমি হিসেবেই চিহ্নিত, দাবি স্থানীয়দের। আর এই জলাশয় ভরাট করে দখল করার অভিযোগ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ দুই প্রমোটারের বিরুদ্ধে, যাদের মধ্যে একজন আবার ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই জলাশয় ভরাট ও গাছ কাটার পেছনে পুরসভার মদত রয়েছে। যদিও চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য, তেমন কোনো অভিযোগ তিনি পাননি, পেলেই ব্যবস্থা নেবেন। আমরা গাছ পাহারা দিচ্ছি, জলাশয় পাহারা দিচ্ছি, একটি গাছ একটি প্রাণ। হ্যাঁ, কোনো প্রমোটারকে এখানে ঢুকতে দেওয়া হবে না এবং জলাশয়ে ভরতে দেওয়া হবে না। প্রমোটাররা আমাদেরকে হুমকি দিচ্ছে, এই 70-72 বছর পরে হঠাৎ এসে বলছে যে এই জায়গা আমাদের। এই গাছ আমি কাটতে দিব না। ছোট থেকে আমি এখানে 75 বছর বয়স হলো, আমি এখানেই মানুষ হচ্ছে, এখানেই সব। আর এই জলাশয়েও ভরতে দিব না। এটা ভেস্টল্যান্ড এবং ডোবা হিসাবেই এখানে রেকর্ড করা আছে। প্রমোটার একটা থ্রেট দেওয়ার চেষ্টা করছে যে এইখানে আমরা প্রমোটিং করব। শোনা যাচ্ছে বিষ্ণুপদ ঘোষ এবং সন্তোষ কর্মকার কি প্রমোটার। নিশ্চয়ই এখানে পৌরসভার মদত আছে। সব মিথ্যা কথা, এগুলো আমার কোনো নাই, এখানে কোনো ব্যবসা নাই, কোনো কারবারও নাই। আর আমি কোথাও জলাভূমিও ভরাট করছি না, আর কোথাও গাছও কাটছি না। আমি আমার নামে কোনো এখানে কোনো জায়গাও নাই। মিথ্যা অভিযোগ, চক্রান্ত করছে এগুলো। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ হলে অ্যাকশন হবে। সবাই জানায়নি আমাকে, আমি জানলে আমি অ্যাকশন নিই। এগুলো এসেনশিয়াল ম্যাটারকে আমি ছাড়ি না। কেউ পেরিয়েছেন 75-এর সীমা, কেউ 60 পেরিয়েছেন অনেক আগেই, কেউ তো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কিন্তু কেউই দম্বার পাত্রী নন। প্রত্যেকেই এক একটা গাছ আঁকড়ে ধরে বুকে আগলে রেখেছেন, আগলাচ্ছেন জলাশয়। কারণ প্রমোটার ইতিমধ্যেই হুমকি দিচ্ছে যে কোনো মুহূর্তে এই খাস জমি, এলাকা, জলাশয় দখল করার জন্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে তারা চিঠিও পাঠিয়েছেন, কিন্তু পাশাপাশি এই লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন, এই লড়াইয়ে তাদের জয় হবে তো? এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। চন্দননগরে শিশু মৃত্যুর ঘটনা, তাতে এবার চাঞ্চল্যকর মোড়। ডাকাত পড়েছিল বাড়িতে, অনুমান করছে পরিবার। আলমারি থেকে টাকা গয়না চুরির দাবি পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম নিখিল বিশ্বাস, বয়স 6 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে মা তনুশ্রী ছেলেকে খাইয়ে দুপুরবেলায় বাইরে বেরিয়েছিল। ঘণ্টা দুয়েক পর বাড়িতে ফিরে লক্ষ্য করেন ছেলে দোতলায় কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে। সন্ধ্যেবেলায় তাকে খাবারের জন্য ডাকতে গেলে দেখেন ছেলে অচৈতন্য অবস্থা বিছানায় পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় চাঞ্চল্য চন্দননগরে কুণ্ডুঘাটে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চন্দননগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিভাবে মৃত্যু জানতে আজ ময়নাতদন্ত। আমি তো জানতাম না আগে, আজকে সকালবেলায় জানলাম যে ক্যাশ 40-45 হাজার টাকা মতন প্লাস গয়না নেই, লকারে ছিল। মেয়ে এসে ভাইকে ডাকতে গিয়ে দেখছে উঠছে না, তখন বলছে ওট উঠছে না, তখন আমায় ফোন করে। লক্ষ্য করলো যে চাবিটা ঝুলছে আলমারিতে। আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে? বললাম না, আমি তো আলমারি খুলিনি। তাহলে চাবিটা ঝুলছে, কাল থেকে আমাদের খেয়াল পড়েনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে। তখন ও বললো আলমারিটা খুলে দেখো। আমি আলমারিটা খুলে দেখলাম, আমার লকারে ক্যাশ ছিল, কিছু গয়না ছিল, আর ব্যাগে
ও মাইনের টাকা দিয়েছিল, সেটাও রাখা ছিল। দরজাটা পুরো ভেজানো, বুঝেছেন? আমি হ্যাসবলটা দিতে ভুলে গেছি কোনো রকম, ভুল আমার। আমি ছেলেকে গায়ে হাত দিয়ে দেখিনি, দূর থেকে দেখেছি ঘুমোচ্ছে, চলে এসছি, নিচে কাজ করছি। আর আলমারির চাবিটাও খেয়াল করিনি। ফিরে এলাম দুপুরে 4 ব্রেকিং নিয়ে। অনেকদিন ধরেই ভাবছেন হয়তো আবহাওয়াটা কবে পরিবর্তন হবে, কবে ঠান্ডা পড়বে। তবে এই মুহূর্তে একটা আপডেট দিই। একটানা ঠান্ডা আমেজের আশায় জল, তাপমাত্রা কমবে কিন্তু ফের বাড়বে। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে, 15 ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারো। তবে 3 দিন পর আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের কোপ পড়বে ঠান্ডায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভাবেন যে বেশ কয়েকদিন শীতের আমেজ উপভোগ করবেন, কয়েকদিন যে ঠান্ডাটা পড়েছে সন্ধ্যের পর বা সকালের দিকে, সেই আমেজটা বেশি দিন উপভোগ করার মতো নয়। কারণ একদিকে যেমন তাপমাত্রা কমছে, তেমনই তাপমাত্রা বাড়বেও। ঠিক কি কি জানা যাচ্ছে, কবে থেকে একেবারে জোরদার ঠান্ডা পড়বে অন্তত আমাদের রাজ্যে জানাবেন আমার সহকর্মী কমলের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, জোরদার ঠান্ডা বলতে যেটা বোঝায় যে অন্তত দিনের বেলা তো একটু ঠান্ডা আমেজ থাকবে, সেইটা পেতে পেতে মার্চ ডিসেম্বর, তার আগে হওয়ার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী 2-3 দিনে যেমন তুমি বললে যে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমবে, কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রিতেই হয়তো আগামী 24 ঘন্টায় নেমে যেতে পারে, কিন্তু সেটা আবার 8 তারিখের পর থেকে আবার এই 17-18 ডিগ্রিতে ফিরে আসবে। মানে তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে, ফলে উত্তরে হাওয়া যেটা একটু বাড়বে কালকে বা আগামীকাল বা পরশু, সেটা আবার আগের জায়গায় ফিরে যাবে টেম্পারেচারটা। অর্থাৎ ঠান্ডা থিতু হওয়ার মতো সম্ভাবনাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মার্চ ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ কমলেশ। আরজিকর হাসপাতালের দিকে নজর রাখবো। হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। একাডেমিক বিল্ডিং এর 5th ফ্লোরে ধোঁয়া দেখা যায়। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে। মাইক্রোবায়োলজি বিভাগে ওভেন থেকে শর্ট সার্কিট হয়েছে বলেই দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আরজিকর মেডিকেলে আগুন লাগায় এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন।